কথাটা বলার পর কিছু পড়ার আওয়াজ পায়। পাশে ফিরে দেখে সাফওয়ান নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। চাঁদনি অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে আর ভাবে, কি এমন বললাম আমি? চাঁদনি জগ থেকে পানি নিয়ে সাফওয়ানের মুখে পানির ছিটা দিতে থাকে। সাফওয়ান, ডক্টর সাফওয়ান শুনছেন? ডক্টর সাফওয়ান। সাফওয়ান পিটপিট করে চোখ মেলে তাকায়। চাঁদনি যেন জানে প্রাণ ফিরে পেল। সাফওয়ান চোখ মেলে তাকিয়ে দেখে চাঁদনি ওর দিকে ঝুঁকে আছে। আপনি ঠিক আছেন ডক্টর সাফওয়ান? সাফওয়ানের তখনকার কথা মনে পড়তেই উঠে পড়ে আর ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, তুমি তুমি মিথ্যা কেন বলছো স্যারকে? তোমার আমার মাঝে তো কোনো সম্পর্ক ছিল না, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? চাঁদনি এবার সবটা বুঝতে পেরে হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে। সাফওয়ান ভ্রু কুঁচকে চাঁদনির দিকে তাকিয়ে থাকে। চাঁদনি হাসতেই থাকে। সাফওয়ানের এবার রাগ উঠে যায়। জোরে একটা ধমক দেয়। চাঁদনি স্টপ! চাঁদনি প্রথমে একটু কেঁপে ওঠে, তারপর আবার জোরে জোরে হাসতে থাকে। তারপর আস্তে আস্তে থেমে যায়। ফ্লোর থেকে উঠে পেটে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আমি তো মজা করছিলাম, আর আপনি এটা শুনেই? বলেই আবার হাসতে থাকে। সাফওয়ান একটা স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু রাগ এখনো কমেনি। এমন মজা করার কোনো মানেই হয় না। সাফওয়ান কতটা ভয় পেয়ে গেছিল তা বলে বোঝাতে পারবে না ও। চাঁদনির ওপর এখন প্রচন্ড বিরক্ত লাগছে ওর। আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত একটা চর বসিয়ে দিবে, তাই রুম থেকে বেরিয়ে যায়। বড় বড় পা ফেলে নিচে চলে যায়। চাঁদনি সাফওয়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, ইস, আজ বেশি হয়ে গেল। রেগে আছেন মনে হয়। সাফওয়ানকে নিচে নামতে দেখে ফরিদ ইসলাম জিজ্ঞেস করে, কি হলো সাফওয়ান, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আসলে বাবা, একটা ইমার্জেন্সি আছে, আমাকে এখনই হসপিটাল যেতে হবে। আর কাউকে কিছু বলতে না দিয়ে সাফওয়ান বেরিয়ে যায়। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফরিদ ইসলাম কিছু বলতে যাবেন, তখন চাঁদনির বাবা বলে ওঠে, আমরা কিছু মনে করিনি, ওই এক পেশায় আমরাও আছি, আমরা বুঝি। আমাদের কাছে সবার আগে রোগী, তারপর বাকি সব। ফরিদ সাহেব মাথা নাড়ে শুধু। চাঁদনিও উপর থেকে এসে সবার সাথে এসে বসে। সবাই ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। আধারদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। আলো গাড়িতেই ঘুমিয়ে পড়ে। গাড়ি এসে ওদের বাড়ির সামনে দাঁড়ায়। আগুন আর রাত্রি নেমে পড়ে। আধার আলোকে কোলে করে নিয়ে যায়। আধার আলোকে এনে বিছানায় শুইয়ে দেয়। নিজের ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। বাইরে এসে দেখে আলো এখনো ঘুমোচ্ছে। আধার আলোকে ডাকতে থাকে, জানবাখি, ওঠো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে না, তারপর ঘুমাও। জানতো আমি ঘুমাবো। জানবাখি, বাইরে থেকে এসেছো, গায়ে অনেক ময়লা লেগে আছে। কে শোনে কার কথা? আলো কানে বালিশ চাপা দিয়ে ঘুমোতে থাকে। আধার আগেই বুঝতে পারছিল আলোকে এভাবে বলে কাজ হবে না। আধার আলোকে কোলে তুলে নেয়। ওয়াশরুমে গিয়ে বাথটবে ফেলে দেয়। আলোর গায়ে পানির ছোঁয়া লাগতেই আলো ধরপড় করে ওঠে। ডুবে গেলাম, বাঁচাও। আলো চোখ বন্ধ করে এসব বলে যাচ্ছে। আধার দুই হাত বুকের কাছে ভাঁজ করে আলোকে দেখছে। কিছুক্ষণ পর আলো চোখ মেলে তাকায়। সামনে আধার দাঁড়িয়ে আছে। আধারকে দেখে একটা বোকা বোকা হাসি দেয়। আধার মাথা নাড়িয়ে বলে, আজ পর্যন্ত কাউকে বাথটাবের পানিতে ডুবতে দেখিনি। 10 মিনিট টাইম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে এসো। আধার কথাটা বলেই বেরিয়ে যায়। আলো চুপচাপ থাকে। মুখটা গোমরা করে বলে, সাইকো কোথাকার কোনো দয়া মায়াও নেই। আমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে এমন করতে বিবেকও লাগে না। বাইরে থেকে আধার বলে ওঠে, আমাকে বকা হয়ে গেলে বেরিয়ে আসো, নিচে ওয়েট করছি। আল্লাহ, এর জন্য তো দেখি কিছু বলেও শান্তি নেই। সব কি শুনতে পায় নাকি? না বাবা, এর সামনে কেন পিছনেও এরপর থেকে কিছু বলা যাবে না। আলো বাথটব থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর ডিনারের জন্য নিচে চলে যায়। আমার সত্যি ঘুম পাচ্ছে আগুন, আমি কিছু খাবো না। না, ওঠো, বলিস রাতে না খেয়ে ঘুমাতে হয় না, তাড়াতাড়ি অল্প কিছু খেয়ে নাও সোনা। নাও। বলেই চাদরের মধ্যে ঢুকে পড়ে।
আগুন চাদরটা সরিয়ে রাত্রিকে কোলে করে নিয়ে গিয়ে সোফায় বসে পড়ে। টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে রাত্রিকে খাওয়াতে থাকে। রাত্রি ঘুমের মাঝেই খেয়ে নেয়। রাত্রির সাথে সাথে আগুনও খেয়ে নেয়। খাওয়া শেষে আগুন রাত্রিকে শুইয়ে দিয়ে কপালে কিস করে কালো জ্যাকেট পরে বেরিয়ে যায়। আধার বাইরে দাঁড়িয়ে ছিল। আগুন এসে ওর পাশে দাঁড়ায়। আধার জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সিয়াম সুলতানের ব্যাপারে? আমার লোক খবর দিয়েছে শিয়াম সুলতানা এখনো বেঁচে আছে। কোনো এক মহিলার সাথে তাকে দেখা গেছে। ফলো করেছিল কিন্তু পরে খুঁজে পায়নি। স্বাভাবিক, উনি একজন পুলিশ অফিসার ছিল বলে কথা, কিন্তু মহিলাটাকে জানতে পারিনি, পুরোটা বোরকা দিয়ে কভার করেছিল। কেউ দেখলে চিনবে না। আর আমার আর আলোর পেছনে কে পড়ে আছে সেটা তোর হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু তোর পরিবারে কেউ তোদের মারতে চায়? তোর কি মনে হয় বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা কি সাধারণ ছিল, নাকি তাদের মারার পরিকল্পনা করা হয়েছিল? দেখ, তোর উপর অ্যাটাক হওয়ার আর আলোর উপর অ্যাটাক হওয়ার একটাই কথাই বোঝায়, ওনাদের মৃত্যু কোনো সাধারণভাবে ছিল না, পরিকল্পিত খুন ছিল। আর এটা সম্পত্তির জন্য করা হয়েছিল, তাই তো? আচ্ছা শোন, কাল আলোর খালার বাসায় যাচ্ছি আমরা। কেন? এরপর আধার আগুনকে সব খুলে বলে। সব শুনে আগুন অবাক হয়ে যায়। তার মানে এটা হতে পারে আলোর খালামণি অনেক কিছু জানে? হতে পারে আমার সেই কাছের শত্রুকেও চেনে। রাইট। দেখা যাক কাল কোন রহস্য থেকে পর্দা ওঠে। এমন সময় হাসানের কল আসে আধারের ফোনে। আধার কল রিসিভ করে বলে, হ্যাঁ হাসান, বলো কি খবর ওদিকের? স্যার, অর্ক, সোনালি আর সেই লোকটা খুব নোংরা প্ল্যান করছে আপনাকে আর ম্যামকে আলাদা করার জন্য। কি প্ল্যান? হাসান আধারকে কিছু বলে আধারের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। আধার হাসানকে বলে, সোনালি খুব নাম করা মডেল, তাই না? আর অর্ক টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। আশা করি তুমি জানো তোমাকে কি করতে হবে। ইয়েস স্যার। গুড। স্যার, আরো একটা খবর কি আছে স্যার। সোনালি ওই লোকটার মেয়ে, আর অর্কের সাথে সোনালির বিয়ে ঠিক হয়ে আছে। যতটুকু বুঝতে পারলাম, অর্ক কোনো বিষয় নিয়ে লোকটাকে ভয় দেখিয়ে সোনালির সাথে বিয়ে ঠিক করে। বাহ, এ তো দেখি দলের মধ্যেই ফাটল। তাহলে আমার আর বেশি কিছু করতে হবে না, শুধু আর একটু চিড় ধরাতে হবে। তোমাকে যা বললাম তাই করো, আর নজর রাখো ওদের ওপর। আমি এসে বাকিটা দেখছি। ইয়েস স্যার। কি হলো, কি বলো? আধার আগুনকে সব বলে। এত নোংরা প্ল্যান? ওদের প্ল্যান দিয়ে ওদের বরবাদ করবো এবার। মানে? আধার আগুনের দিকে তাকিয়ে একটা পাকা হাসি দেয়। আগুনও যা বোঝার বুঝে গেছে। আমি যাচ্ছি, আলো উঠে পড়তে পারে। আমিও যাব। দুজনেই বাড়ির মধ্যে চলে যায়। আধার রুমে এসে দেখে আলো ঘুমুচ্ছে। এক পলক আলোকে দেখে। নাইট ড্রেস পরে আলোর পাশে শুয়ে পড়ে। আলোকে টেনে বুকের ওপর নিয়ে শুয়ে পড়ে। আলোকে শক্ত করে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে কেউ কেড়ে নিতে না পারে। আলো ঘুমের মাঝে আধারকে জড়িয়ে ধরে। আধার হেসে আলোর কপালে একটা কিস করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। একটা নদীর পাশে দাঁড়িয়ে আছে সাফওয়ান। এক ধ্যানে তাকিয়ে আছে নদীর বহমান স্রোতের দিকে। এমন সময় কেউ এসে ওর কাঁধে হাত রাখে। সাফওয়ান পিছনে ফিরে দেখে চাঁদনি দাঁড়িয়ে আছে। সাফওয়ান শক্ত গলায় বলে, কি চাই এখানে? আমি তখন এমনি মজা করছিলাম। তোমার খেয়াল রাখা উচিত ছিল, তুমি একটা মেয়ে। এমন কিছু সবাইকে বললে সমাজ আমাকে কিছু বলতো না, তোমার উপরেই কাদা ছিটাতো। এরপর থেকে খেয়াল রাখবে। সরি বলছি তো, আর হবে না। চাঁদনি মাথা নিচু করে ঠোঁট ফুলিয়ে বলে। সাফওয়ান হেসে ফেলে ওর কথার ধরন দেখে। চাঁদনি আবার জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না? আপনার জীবনে কি অন্য কেউ আছে? সাফওয়ান কিছু বলে না। চাঁদনি আবার বলে, হয়তো আপনার জীবনে কেউ আছে। আমি আর আপনার কাছে আসবো না, সরে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি শুধু আপনাকেই ভালোবাসি। চাঁদনি চলে যেতে নিলেই আবার পিছনে ফিরে বলে, আমি বলে দিব আমি বিয়েতে রাজি না। চাঁদনি চলে যাচ্ছিল, তখন সাফওয়ান ওকে আটকে দেয়। চাঁদনি পিছনে ঘুরে দেখে সাফওয়ান ওর হাত ধরে আছে, কিন্তু এখনো নদীর দিকে তাকিয়ে আছে। সাফওয়ান গম্ভীর গলায় বলে, নিজের ইচ্ছে এসেছো, আবার নিজের ইচ্ছে চলে যাচ্ছ।
আমার জীবন নিয়ে সিনিমিনি খেলার অধিকার আমি কাউকে দেইনি মিস চাঁদনি। একবার আমার জীবনটা উল্টোপাল্টা করে দিয়ে গেছিল, এবার তুমি একই কাজ করতে চাও, আর আমি সেটা হতে দেব না। ভাবলে কি করে? কথাগুলো বলে চাঁদনিকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। চাঁদনির কোমর চেপে ধরে ওর মাথা কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। খুব রাফলি কিস করতে থাকে। চাঁদনি কিছু বলে না, ওর মনে এক আলাদা প্রশান্তি বয়ে যায়। চাঁদনি কিছু করছে না দেখে সাফওয়ান কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর চাঁদনিকে ছেড়ে দেয়। দুজনেই ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। চাঁদনি বলে ওঠে, তার মানে আমি ধরে নিলাম আপনি বিয়েতে রাজি? কেন সন্দেহ? একদমই না। সাফওয়ান চাঁদনিকে কাছে টেনে এনে জড়িয়ে ধরে। চাঁদনি সাফওয়ানকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর সাফওয়ান চাঁদনিকে বলে, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে কি আপনার ওই ধোঁকাবাজ গার্লফ্রেন্ডের মতো মনে হয় যে স্বার্থের জন্য আপনাকে ভালোবেসেছি? তুমি কি করে? আপনার মা আমাকে সব বলেছে, এর জন্য আপনি আমাকে দূরে সরিয়ে রাখছিলেন। রাখতে আর পারলাম কই? দরকার নেই রাখার। এভাবে সারা জীবন বুকের মাঝে আপনার আগলে রাখুন, তাইলে হবে। সারা জীবন রাখবো। দুজনে এইভাবে দুজনের সাথে সময় কাটাতে থাকে। কানাডায় তখন সকাল। আলো আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। উঠতে গিয়েও কিছু একটার সাথে টান লেগে ধপাস করে বিছানায় পড়ে যায়। আলো ঘাড় ঘুরিয়ে দেখে আধার ওকে ধরে রাখছে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমাকে। নো ওয়ে জান পাখি, আমি ফ্রেশ হব তো। আমি করিয়ে দিব, আগে আদর করতে দাও। আর কত আদর করবেন? কত কোথায় করলাম, তোমাকে তো কাছেই পাই না। প্রথমে তোমার অ্যাক্সিডেন্ট, তারপর হানিমুনে এসেছি, মনেই হচ্ছে না। বউকে তো কাছেই পাওয়া যায় না, এমন হলে তোমার বাবা মাকে কি করে সুখবর দিব বলো তো? লজ্জায় আলোর কান থেকে ধোঁয়া বের হবার অবস্থা। আন মনে ভাবছে, কত বড় ফাজিল, আমার বাবা মাকেও এসবের মধ্যে টেনে নিয়ে এসছে। আলোকে অন্যমনস্ক দেখে আধার ওকে এক টানে নিজের কাছে এনে ফেলে তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আলো কিছুক্ষণ ছটফট করার পর শান্ত হয়ে যায়। আলোকে শান্ত হতে দেখে আধার আলোর ওপর উঠে পড়ে। আলোকে নিজের সাথে পুরো মিশিয়ে নেয়। আধারের হাত অবাধ্য হয়ে আলোর পুরো শরীরে ঘোরাঘুরি করছে। আলোর শরীরে উঁচু নিচু সব জায়গা ঘুরে বেড়াচ্ছে। আধার ক্রমে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে শুরু করে। আলো যখন বুঝতে পারে আধার কন্ট্রোল হারিয়ে ফেলছে তখন আধারকে সরিয়ে দেয়। আধার ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আলো নিচু গলায় বলে, এখন সকাল, ব্রেকফাস্ট করতে হবে, যা করার রাতে করবেন। কথাটা বলতে আলো লজ্জায় 100 বার মরে গেছে ভিতরে ভিতরে। আধার ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, পাক্কা জান পাখি। আলো চোখ বন্ধ করে মাথা নাড়ায়। আধার হেসে ওর ওপর থেকে সরে যায়। আধার সরে যেতেই আলো জামা কাপড় নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে। আধার বাইরে থেকে চেঁচিয়ে বলে, রাতের কথা যেন মনে থাকে জান পাখি। আলো ভিতরে বসে আধারের কথা শুনে লজ্জায় মিহিয়ে যাচ্ছে। আধার আর আগুনরা খেয়ে দিয়ে রাজিয়া বেগমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। গাড়িতে বসে আলো বারবার জিজ্ঞেস করছে, আমরা কোথায় যাচ্ছি আধার? তোমার জন্য সারপ্রাইজ আছে জান পাখি। আপনার সারপ্রাইজ মানেই তো সেটা আমার জন্য ভয়াবহ কিছু। প্রথম কথা এই আপনি আপনি করে বলাটা বন্ধ করো। দ্বিতীয় কথা, ফার্স্ট নাইটটাও বুঝি ভয়াবহ ছিল? শেষের কথাটা আলোর কানের কাছে গিয়ে বলে। আধারের কথাটা বুঝতে আলোর কিছু সময় লাগে। যখন বুঝতে পারে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। আধার আলোর মুখটা দেখে ঠোঁট চেপে হাসে। আলোর মুখ কি করে বন্ধ করতে হয় আধারের তা ভালো করেই জানা আছে। এরপর আর আলো একটা কথাও বলেনি। পুরো রাস্তা চুপচাপ বাইরে তাকিয়ে গেছে। আধারও আর কিচ্ছু বলেনি। আগুনরাও ওদের পিছনে পিছনে আসছে। কয়েক ঘন্টার মধ্যে আধারের গাড়ি রাজিয়া বেগমের বাড়ির সামনে এসে দাঁড়ায়। আধার গাড়ি থামিয়ে বলে, আলো আধারের কথায় বাইরে তাকিয়ে দেখলো এটা ওর খালামণির বাসা। আলো অবাক হয়ে আধারের দিকে তাকিয়ে বলে, এটা তো আমার খালামণির বাসা। যেখানে তুমি লুকিয়েছিলে। সব সময় খোঁটা দিয়ে কথা বলেন কেন?
জানি ভুল করছিলাম। আর আপনিও কি কম দোষী ছিলেন নাকি? ভয় দেখিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। হয়েছে, এবার থামো আর বের হও। আলো গাড়ি থেকে নেমে যায়, আধারও নামে। পিছনের গাড়ি থেকে আগুন আর রাত্রি এসে ওদের পাশে দাঁড়ায়। রাত্রি জিজ্ঞেস করে, এটা কার বাড়ি? আধারে খালা শাশুড়ির বাড়ি। রাত্রি সবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। ও বাদে সবার মুখের ভাব সমানে, যার মানে এটাও ছাড়া সবাই জানতো। হতে পারে আমার সম্পর্কে আরো কিছু হয়। এবার রাত্রি আর আলোর মুখের ভাব এক। আধার আর আগুন নর্মাল ভাবে দাঁড়িয়ে আছে। রাত্রি আলোর কানের কাছে ফিসফিস করে বলে, ওরা আসলে অদ্ভুত। আধার সামনের দিকে এগিয়ে যায়, বাড়ির দরজায় বেল দেয়। রাজিয়া বেগম মাত্র কাজের জন্যে বের হবে, এমন সময় দরজায় বেল পেয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে একজন অচেনা ছেলে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইয়েস, হু আর ইউ? আপনি রাজিয়া বেগম, তাই তো? আপনি কে? পেছন থেকে আলো বলে, আমার স্বামী, খালামণি। রাজিয়া বেগম সমানে তাকিয়ে দেখে আলো হাসি মুখে দাঁড়িয়ে আছে। আলো তুই? বিয়ে মানে? খুশির জন্য কি বলবে বুঝতে পারছে না। আলো বলে, সব বলবো, আগে ভেতরে আসি। দেখেছিস, আয় আয়। সবাই ভিতরে ঢুকে সোফায় বসে আলো বলে, এই হলো আমার স্বামী, আধার চৌধুরী। রাজিয়া বেগমের নামটা কেমন চেনা চেনা লাগে, কিন্তু মনে করতে পারছে না। মুখের ভাবটা একটু পরিবর্তন হয়ে যায়। আধার তা ভালোই খেয়াল করে। আলো আবার বলে, আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড রাত্রি আর ওর স্বামী আগুন। ও ভালোই তো, বিয়ে করেছিস, আমাকে বললিও না। হালকা অভিমান করে বলে। আলো ওনার কাছে বসে আদুরে গলায় বলে, ও মনি, শোন না, আসলে সব এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কাউকে বলতে পারিনি, রাগ করো না। হয়েছে, ছাড়, জামাই এসেছে, নাস্তা পানি দিতে হবে তো। হেসে বলে। রাজিয়া বেগম উঠে যেতে নিলেই আধারের কথাই ওনার পা জায়গায় থেমে যায়। দিনকাল কেমন কাটছে মিসেস রাজিয়া রায়হান চৌধুরী? রাজিয়া বেগমের পা জায়গায় শীতল হয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে থাকে। আধারের দিকে তাকায়। এদিকে একথা শুনে তো আলো অবাক। ওর সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাও চুপচাপ সব দেখে যাচ্ছে। আধার উঠে রাজিয়া বেগমের কাছে যায়। কি হলো মিসেস রাজিয়া, ওয়াইফ অফ রায়হান চৌধুরী, চৌধুরী বাড়ির ছোট বউ। এইটুকুই জানতে পারলাম, বাকিটা কি আপনি বলবেন? রাজিয়া বেগম কাঁপা কাঁপা গলায় বলে, তুমি কে? এসব কি করে জানলে? আমি হলাম মৃত আরমান চৌধুরী আর সীমা চৌধুরীর একমাত্র ছেলে আধার চৌধুরী। রাজিয়া বেগমের চেহারার ভাব সাথে সাথে পরিবর্তন হয়ে মায়ায় ভরে যায়। কাঁপা কাঁপা হাতে আধারের চেহারা স্পর্শ করে বলে, আধার, সেই 4 বছরের ছোট্ট ছোট্ট পা দিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ানোর আধার আজ এত বড় হয়ে গেছে। কত ছোট ছিলে তুমি আধার। আমাকে আদো আদো গলায় ছোট মা বলে ডাকতে, দুষ্টুমি দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে রাখতে। 24 বছর পর তোমাকে দেখেছি, একদম বড় ভাইয়ের মতো হয়েছো তুমি। তার মানে আমি ঠিক ছিলাম, তুমি রায়হান চৌধুরী মানে চাচ্চুর স্ত্রী। কিন্তু চাচ্চু তো বলেছিল সে কোনোদিনও বিয়ে করেনি। প্লিজ আমাকে সব বলো, আমি জানি তুমি সব জানো। কেন 23 বছর আগে দেশ থেকে চলে এসেছিলে, আর কেন ফিরে যাওনি? প্লিজ বলো আমাকে। হ্যাঁ বলবো, সব কথা বলবো। তোকে তোর সব জানার সময় হয়ে এসেছে। আলতাফ চৌধুরী নিশ্চয়ই তোকে কিছু বলেনি। বলবে কেন? উনি তো চাইবেন না ওনার পরিবারের কারো সত্যি তোর সামনে আসুক, কিন্তু আমি বলবো। রাজিয়া বেগম আবার বলে, তোর বাবার মায়ের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে ওই বাড়ির লোকের মধ্যে। আলো হঠাৎ করে বলে, তার মানে আধারের বাবা মাকে খুন করা হয়েছিল? খুন করা হয়েছিল, আর সেটা করেছিল তারই আপন ভাই রায়হান চৌধুরী। রাজিয়া বেগমের কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। আধার বিশ্বাস করতে পারছে না, আধার যাকে এত ভালোবেসেছিল, যাকে বাবার স্থান দিয়েছিল, সেই কিনা ওর বাবা মায়ের খুনি। এটা কি বলল রাজিয়া বেগম? কোন কালো সত্য আছে চৌধুরী পরিবার? আধার সব জানার পর কি করবে? কেমন হবে ওর প্রতিক্রিয়া?
রাজিয়া বেগমের সামনে সবাই বসে আছে। রাজিয়া বেগম কি বলবে, কোন সত্যি সবার সামনে আনবে তা শোনার জন্য। আধার বলে,